শুভ দুপুর, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। গ্যাসের দাম দ্বিগুণ করলে আমদানি নির্ভরতা বাড়ার পাশাপাশি চাপে পড়বে অর্থনীতি। নতুন শিল্পের জন্য 150% আর সম্প্রসারণে 50% জ্বালানির দাম বাড়ানো হলে বাংলাদেশে আর শিল্প কারখানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। দেশের শিল্পক্ষেত্রে গ্যাসের দাম 1.5 গুণ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। এছাড়া নতুন শিল্পের জন্য 150% আর সম্প্রসারণে 50% জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন এদেশে আর শিল্প কারখানা গড়ে উঠবে না। ব্যবসায়ীদের দাবি, জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী। এর চাপ নিতে পারবে না উদ্যোক্তারা। এই সরকার শিল্পে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও পারেনি বলেও অভিযোগ তাদের। এই ডিসরাপশনটা সাপ্লাই এবং তার প্রাইস, এই দুটো মিলে এনার্জি which is a backbone or a enabler of industrial growth for any country, সেইটা গিয়ে কিন্তু এখন বাংলাদেশকে এই যে অন্য বিষয়গুলো সবকিছুর সাথে যোগ হয়ে আমাদের ওভারঅল প্রাইভেট সেক্টর গ্রোথটাকে কনস্ট্রেইন করছে। এটাকে অ্যাড্রেস করতে গিয়ে ইনফ্লেশনকে আমরা ইন্টারেস্ট রেটও বাড়িয়ে দিচ্ছি। আমরা অন্যান্য সবকিছু আমাদের যদি আজকে এনবিআর বলেন বলেন সবকিছুতে কিন্তু আমরা একটা কস্ট ইনক্রিজই দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কোনো কিছু কমতি দেখছি না। গত 2 বছর যাবত এই সংকটটা কিন্তু আরো প্রকট আকার ধারণ করবে, যার ফলে আমাদের শিল্পায়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো গত কয়েক বছর যাবত এই গ্যাসের সংকটটা। আপনি বেছে নিলেন ইন্ডাস্ট্রিটাই সবচেয়ে বেশি লোড দেবেন, এটা কেমন তর পলিসি হইল? এটা আমাদের জন্য সহায়ক হয় না। এমন পরিস্থিতিতে সরকার শিল্প খাতে নিরাপত্তা দিতে পারেনি বলেও অভিযোগ তাদের। বিশেষজ্ঞদের শঙ্কা, যেভাবে জ্বালানি দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে তাতে দেশে ইন্ডাস্ট্রি থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এখন আমরা উই আর লুকিং টুয়ার্ডস দুর্ভিক্ষ, জ্বালানি দুর্ভিক্ষর দিকে আমরা তাকাচ্ছি। এই অবস্থায় কারা কারা এফেক্টেড হচ্ছে এটা সরকারের খুব ভালোভাবে দেখা উচিত। খুব সূক্ষ্ম একটা প্ল্যান করা দরকার উইথ হাই লেভেল পিপল, গভর্নমেন্টের, ইকোনমিস্ট, আদার থিঙ্কার্স, ইন্ডাস্ট্রি পিপল, যে আমরা কি করতে পারি। আর গেল 15 বছরে কূপ খননে কিছুই করা হয়নি বলে অভিযোগ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের। পদ্মা সেতুতে পাইপলাইন অলরেডি আছে, সো এটা ভোলা, বরিশাল, ঢাকা আগে হওয়া উচিত, কারণ আমার মার্কেট এখানে ঢাকায়। এদিকে ভোলার গ্যাস ঢাকা নিয়ে আসলে আগামী 3 বছরের জন্য গ্যাস সরবরাহের সংকট কিছুটা কমবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। এলএনজি আমদানির দিকে মনোযোগী ছিলাম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। আগামী বাজেট বাস্তবসম্মত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তার মতে বিগত বাজেটের বিশাল ব্যয়ভার এখনও বহন করছে দেশ, তাই নতুন বাজেটে সংযত হওয়া উচিত। রোববার ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আগামী বাজেট নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এ সময় অভিযোগ করেন অতিরিক্ত কর আদায় করে ব্যবসায়ীদের উপর চাপ তৈরি করছে এনবিআর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। এই যে দুর্নীতি করার জন্য তাহলে 25-26 বাজেটটি কিন্তু আসলে হবে একটি অন্য ধরনের। এই অর্থে বলছি আকারে সাইজে ছোট হবে অবশ্যই, কারণ ওই অকাজের বা অপব্যয়ের, আত্মসাতের, টাকা ঘুরানোর ফেরানোর এইসব ধান্দা এখানে থাকবে না, থাকতে পারবে না। আর্থিক ও কর খাতে সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। রাজধানীর ব্রেক সেন্টারে গতকাল গবেষণা প্রতিষ্ঠান সানেমের 8ম অর্থনীতিবিদদের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। তারা বলেন সংস্কারের বিষয়গুলো সরকার এখনও স্পষ্ট করতে পারেনি। মন্ত্রণালয়গুলো সংস্কারের বিষয়ে কোনো তৎপরতা দেখাচ্ছে না।
আর্থিক খাতে কিছু কিছু সংস্কার করা হলেও কর খাতের সংস্কারে উল্টো পথে হাঁটছে সরকার। পরিকল্পনাহীন কর হার ও ভ্যাট বাড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। To assess the credibility. An opportunity here for the interim government to undertake some reforms, take on some initiatives. We are talking about the alleged nexus of could have been very crucial. So this is only 11% of our total export. So here, the free trade agreements, comprehensive partnership agreements, economic and technical cooperation agreements, one is a quantity problem, and the veracity of those growth numbers. So in the white paper, we tried to India imports $730 billion. Our export is less than $2 billion. So these countries are importing, but we are not producing the products which they are importing, Our conclusion was that from fiscal 09 to fiscal 19, and the reported growth averaged 7%. The model-based growth was 4.2%. So there was very large overstatement. And this is corroborated by other growth-related evidence that we have in the literature. দর্শক, আমরা বেশ কিছু সংবাদ দেখছিলাম গতকাল। আসলে অনেকগুলো অনুষ্ঠানে অর্থনীতিবিদরা, ব্যবসায়ীরা এবং নানান পেশার মানুষজন আসলে দেশের অর্থনীতি নিয়ে কথা বলেছেন। বিশেষ করে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার কারণে যে সংকট তৈরি হবে অর্থনীতিতে, সেই বিষয়গুলো উঠে এসেছে আসলে সরকারের সংস্কার কার্যক্রম। অর্থনীতিতে যে সংস্কার কার্যক্রমগুলো নিয়েছে সেগুলোর কিছু কিছু ভালো কাজ করেছে, কিন্তু বিশেষ করে এনবিআর এর যে সংস্কারের বিষয়টি রয়েছে, আর্থিক খাতে সংস্কারের বিষয় রয়েছে, এবং সরকার যে পরিমাণ ভ্যাট এবং অন্যান্য শুল্ক বাড়িয়েছে সেগুলোর কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে ব্যবসায়ীরা বলছেন, এবং সবকিছু মিলিয়ে আসলে অর্থনীতিতে আসলে পুনরুদ্ধারটা কতদূর এগিয়েছে এবং এই পুনরুদ্ধার কি আসলে সঠিক পথে আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে একজন অর্থনীতি বিশ্লেষক যুক্ত হয়েছেন, জনাব মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের আসলে আজকের আলোচনার বিষয় অর্থনীতির যে পুনরুদ্ধার, সেটি সঠিক পথে আছে কিনা এবং কতদূর এই গত 6 থেকে 7 মাসে আসলে সরকার করতে পেরেছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। গতকালকের যে আপনি ব্যবসায়ীদের বক্তব্য যদি শুনে থাকেন, অর্থনীতিবিদরা বক্তব্য যদি শুনে থাকেন, তারা কিন্তু সরকারকে নানান ধরনের পরামর্শ দিচ্ছেন। বিশেষ ক্ষেত্রে আপনার মূল্যায়ন জানতে চাইব যে সরকার কোন কোন খাতে আসলে সঠিক পথে আছে এবং কোন বিষয়গুলো এখন পর্যন্ত সেভাবে সরকার নজর দিতে পারছে না। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি প্রথমেই যেটা বলবো যে ব্যবসা বাণিজ্য করার জন্য যে সরকারের যে ইনিশিয়েটিভ, যে এটা ইজ অফ ডুইং বিজনেস করা বা বিজনেসকে সাপোর্ট করা, সেটার জন্য সরকারের যে আন্তরিকতা আছে সেটা নিয়ে হয়তো প্রশ্ন করার কোনো সুযোগ নাই। বাট আলটিমেটলি যেটা আপনার বাস্তবতা যেটা হচ্ছে, যে এই আন্তরিকতা কিন্তু বাস্তবে এখন পর্যন্ত রূপ পাচ্ছে না। তো এটার ক্ষেত্রে যদি আমরা একদম যদি বলি যে যেমন আইন শৃঙ্খলা, যেটা যে ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা খুব একটা ভালো অবস্থায় যাওয়ার কথা, এই জায়গাটা আপনার মনে করেন এখনো যাচ্ছে না, এবং ব্যবসায়ীরা কিন্তু এখানে কমফোর্ট পাচ্ছে না। বা আমাদের মতো ক্যাপিটাল শর্টেজ কান্ট্রির জন্য যে বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসবে, সেজন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যেভাবে থাকা দরকার সেটা কিন্তু এখনো হচ্ছে না। এটা আমি বলবো যে এই জায়গাটায় সরকারের আরো বেশি আন্তরিক হওয়া দরকার বা আরো বেশি ইফোর্ট দেওয়া দরকার। এখানে শুধুমাত্র আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুধুমাত্র যে আপনার সজাগ থাকলেই হবে না, এখানে বোধহয় আরো বেশি পলিটিক্যাল ইনভলভমেন্ট দরকার। এবং আমি বলবো যে একটি পলিটিক্যাল ফোর্স যারা আছে তাদেরও সহায়তা বোধহয় এই ইন্টারিম গভর্নমেন্ট যৌক্তিকভাবেই চাইতে পারে, যাতে ল অ্যান্ড
অর্ডার সিচুয়েশনটা ইমপ্রুভড হয়। এটা আরেকটা ঘাটতির দিক বলবো, যেটা হচ্ছে আপনার রাজস্ব আয়ে। এই যে রাজস্ব আয়ে যে আমাদের মনে করেন প্রচন্ড রকম ঘাটতি আছে, বিশেষ করে আমাদের মতো ইকোনমির সাইজে যে পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে তা কিন্তু প্রয়োজনের তুলনায় প্রচন্ড পরিমাণ অপ্রতুল বলে আপনার ধারণা করা হয়, বিশেষ করে ডিরেক্ট ট্যাক্সের কথাও। এক্ষেত্রে আপনার এই যে ট্যাক্স রিফর্মের জন্য যে কাজগুলো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এখানে আরো অনেক কিছু করার আছে। বিশেষ করে ডিজিটাইজেশন ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো অল্টারনেটিভ ওই রকম নাই। কারণ আমাদের যদি আপনার হচ্ছে ট্যাক্স জিডিপি রেট বাড়াতে হয়, তাহলে ট্যাক্স ফাঁকি রোধ করতে হবে, এবং সেটা রোধ করতে হলে অবশ্যই ডিজিটাইজেশনের দিকে যেতে হবে, আদারওয়াইজ এটা পসিবল হবে না। আর এটা হচ্ছে দ্বিতীয় একটা দিক বলবো। থার্ড আর একটা বলবো যে সরকারের যে ব্যয় বা রাজস্ব যে খরচ, এখানে যে আপনার মনে করেন কিছুটা কৃষি সাধন করা দরকার, এটা যে কমানো দরকার, এই জায়গাটাই বোধহয় সরকারের আরো বেশি যত্নশীল হওয়া উচিত। কারণ এখানে আমার কাছে সবচেয়ে বড় যে আপনার মনে করেন একটু ডিফিকাল্ট জায়গাটা মনে হচ্ছে যে এর আগে আমরা জানতাম যে কেউ যদি পদবঞ্চিত হয় বা কারোর উপর যদি আপনার বৈষম্য হয়, পরবর্তীতে তাদেরকে প্রমোট করা হয়, একটা আপনার মনে করেন প্রমোশন দেওয়া হয়, বাট তাদেরকে বেনিফিট দেওয়া হয় না, শুধু রিকগনিশন দেওয়া হয়। এবারই বোধহয় দেখলাম, আমার হয়তো জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, আমি ভুলও বলতে পারি, বাট এবারই জোরে সোরে দেখলাম যে হাজার হাজার বা শত শত মানুষকে আপনার হচ্ছে ভূতপূর্ব প্রমোশন দেওয়া হচ্ছে এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল বেনিফিট দেওয়া হচ্ছে। এই জিনিসটা যে আমাদের মতো যেখানে ইকোনমিতে অলরেডি রাজস্ব ঘাটতিতে চলছে এবং আপনার হচ্ছে রাজস্ব আদায় সেরকম হচ্ছে না, ব্যবসা বাণিজ্য প্রচন্ড রকম ডিফিকাল্ট অবস্থায় আছে, যার কারণে ইনডাইরেক্ট ট্যাক্স যেটা আমদানি পর্যায়েই করের কথা বলি বা ইভেন রপ্তানি পর্যায়ে করের কথা বলি বা ব্যবসার উপর অপারেটিং প্রফিটের উপর করের কথা বলি, এগুলো কিন্তু সঙ্গত কারণেই আপনার কম হচ্ছে। এই অবস্থায় আরো ভূতপূর্ব প্রমোশন দিয়ে তাদেরকে বেনিফিট দেয়া, এটা গভর্নমেন্টের আমাদের যে আর্থিক খাত আছে সেটা এটাকে আপনার কতটা অ্যাকোমোডেট করতে পারবে, কমফোর্টেবলি তো পারবেই না, স্ট্রেস নিয়ে কতটা পারবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার আশঙ্কা থেকে যায়। তো এই জায়গাগুলো বোধহয় আমার কাছে মনে হয় ইমিডিয়েটলি অ্যাটেনশন দেওয়া উচিত। এবং আমার আরেকটা পয়েন্ট আমি যেটা বলবো যে করণীয়, যেটা করা উচিত, যে দেখেন আমাদের চিফ অ্যাডভাইজারের কথা বলি বা ফাইন্যান্স অ্যাডভাইজারের কথা বলি অথবা কমার্স অ্যাডভাইজারের কথা বলি, প্ল্যানিং অ্যাডভাইজারের কথা বলি, এরা প্রত্যেকেই কিন্তু আপনার হচ্ছে আপনার খুবই সজ্জন ব্যক্তি এবং আপনার ওয়েল অ্যাকসেপ্টেড পার্সোনালিটি। এরা শুধুমাত্র দেশে না, বিদেশেও কিন্তু এদের প্রচন্ড পরিমাণ সুনাম। বিশেষ করে চিফ অ্যাডভাইজার, ওনাকে নিয়ে যদি বাংলাদেশকে ব্র্যান্ডিং করা যেত, বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের জন্য কাজ করানো যেতে পারতো, যেমন ইউরোপে হয়তো একটা ইনভেস্টমেন্ট সামিট হতে পারে, আমেরিকায় হতে পারে, আপনার হচ্ছে মিডল ইস্টে হতে পারে, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট আনা যেত। তো ওটা কিন্তু করা হচ্ছে না, কারণ ডক্টর ইউনূসের চেয়ে বড় অ্যাম্বাসেডর আপনি শুধুমাত্র বাংলাদেশের কথা বাদ দেই, সাউথ এশিয়ার কথা বাদ দেই, ইভেন সারা বিশ্বে হাতে গণলেও বোধহয় কয়েকজন পাওয়া যাবে না। তো উনি দেখেন যখন আপনার মনে করেন সোশ্যাল বিজনেস শুরু করেছিল, তখন কিন্তু ওনার পার্সোনাল ইনিশিয়েটিভে একটা পলিটিক্যাল এনিমিটি একটা অবস্থায় ড্যাননের মতো কোম্পানি বা বিভিন্ন কোম্পানি এনে কিন্তু এখানে জয়েন্ট ভেঞ্চার করেছে ওই সোশ্যাল বিজনেস কনসেপ্টে। এখন উনি এক গ্রামীণ ফাউন্ডেশনকে চিন্তা করে যদি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আনতে পারে, যেখানে এই আপনার মনে করেন 18 থেকে 20 কোটি ভোক্তার একটা দেশ, সেটা যদি উনি ব্র্যান্ডিং করতো, ইনিশিয়েটিভ নিত, তাহলে চিন্তা করেন কত বড় বড় কোম্পানি এবং ইনভেস্টমেন্ট আনতে পারতো। এবং বিগিনিং এ উনি যে ট্যুরগুলো করেছিল, ওখানে যে কথাগুলো বলেছিল, আপনি দেখেন উনি বলেছিল যে আমরা চায়নাকে বলেছি
যে তাদের বিভিন্ন রকম আপনার অ্যাক্টিভিটির উপর ইউএস স্যাংশন আছে, ফর এক্সাম্পল সোলার পাওয়ার। তো তারা যদি তাদের প্ল্যান্টটা বাংলাদেশে স্থানান্তর করে, এখান থেকে আমরা প্যানেল তৈরি করে বা বিভিন্ন ইকুইপমেন্ট তৈরি করে আমরা ইউএসএ বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করব, এই যে শুরু করেছিল, পরবর্তীতে কিন্তু আমাদের দেশে যে দেশীয় প্রবলেম এগুলো এই ফায়ার ফাইটিং করতে গিয়ে উনি কিন্তু এই ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের জন্য আপনার বা বাংলাদেশকে ব্র্যান্ডিং বা মার্কেটিং করার জন্য সময় পাচ্ছে না। তো আমাদের সরকার যদি ওনাকে এখানে রিলিফ দিয়ে ওই জায়গাটাই যদি ইউজ করতো তাহলে কিন্তু বাংলাদেশের অনেক বেশি ইনভেস্টমেন্ট আসতে পারতো। কেন আমি বারবার ইনভেস্টমেন্টের উপর জোর দিচ্ছি? দেখুন আমাদের দেশ থেকে আপনার হচ্ছে শত শত আপনার বিলিয়ন ডলার কিন্তু বাইরে পাচার হয়ে গেছে। এমনিতেই ক্যাপিটাল শর্টেজের দেশ, এমনিতেই আমরা হচ্ছে একটা গরিব দেশ, এখান থেকে আরো যদি সম্পদ পাচার হয়ে যায়, এখন যদি আমরা সেটা তো উদ্ধার করা অনেকটা লং টার্মের বিষয়, বাট এখন যদি কুইক কিছু আমরা ফান্ড না আনতে পারি, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি বাড়াতে না পারি, তাহলে কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস যেটা, এটা কিন্তু অনবরত বাড়ছে। আপনি দেখেন এখন লিবর বা লিবর এর উপরে কত পার্সেন্ট চলে গেছে, যে বিদেশ থেকে লোন নিতে হলে ইভেন আপনার মনে করেন বাংলাদেশের অনেক ব্যাংকের এলসিও কিন্তু এখন পাশ্চাত্যের দেশে ইভেন আপনার মনে করেন ওভারসিসে অ্যাকসেপ্টেড হচ্ছে না। এতে কিন্তু ব্যবসায়ীরা যথেষ্ট পরিমাণ আপনার ব্যবসা করতে কষ্টের সম্মুখীন হচ্ছে। তো কাজেই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি বাড়ানো না যায় তাহলে কিন্তু এখানে কমফোর্ট পাওয়া যাবে না, এবং আমরা একারা দেশীয়ভাবে কিন্তু ব্যবসা করতেও পারবো না। আমাদের অবশ্যই বিদেশি বাণিজ্যের উপর নির্ভর করতে হবে, এবং এই জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়াতে হবে। এবং যেটা বলছেন যে ভালো কোনগুলো হচ্ছে, আমি সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো যে ব্যাংকিং সেক্টরে যে একটা হাহাকার তৈরি হয়েছিল, সেখানে যে একটা আপনার মনে করেন স্টেবিলিটি আনা যাচ্ছে, এখন যে পিপল বিলিভ করতেছে যে আপনার ফার্দার ব্যাংকিং সেক্টরের মাধ্যমে তেমন টাকা পাচার হচ্ছে না, এটা একটা বড় অর্জন আমি বলবো। আইনের শাসনের ব্যাপারে আপনার দু একটা যদি আমরা ওই বিচ্ছিন্ন ঘটনা বাদ দেই, তাহলে আপনার মনে করেন আইনের শাসন যেটা হচ্ছে দুষ্টের দমন, শিরিষ্টের পালন, এই ব্যাপারে যে আপনার জুডিশিয়ারি এখন যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো। তারপরে আপনার মনে করেন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলবো যে বাংলাদেশের আপামর জনসাধারণ তারা যে দেশের মালিক, এই যে মালিকানাটা তারা ফিরে পেয়েছে, এবং তারা ভাবতে পারছে যে হ্যাঁ আমি দেশের স্টেক হোল্ডার, আমার মালিকানা আছে, এই স্টেকটা যে ফিরে পেয়েছে, এটার যে একটা ফিলিংস এই ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারছে, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। যার কারণে আমি বলবো যে দেশের ব্যাপারে মানুষ আরো বেশি আপনার আগ্রহী হবে, আন্তরিক হবে, এবং আমরা হয়তো উন্নতির দিকে চলে যাব। অনেকগুলো বিষয় আসলে নিয়ে এসেছেন, বিশেষ করে সরকারের যে অর্জনগুলোর কথা আপনি বলছিলেন। এর বাইরে যদি আমরা একটু ওই যে রাজস্বের কথা বলছিলাম, যে আসলে রাজস্ব আয় খুবই কম, একদিকে আসলে সরকার আর্থিক সংকটে আছে, বাজেট বাস্তবায়ন এবার বাজেট বাস্তবায়নের ঘাটতি আসলে অনেক হয়তো থেকে যাবে, কিন্তু সেই জায়গাতে সরকার রাজস্ব আদায় বাড়াতে যেসব পদক্ষেপগুলো নিচ্ছে, একেবারে ইনডিরেক্ট ট্যাক্স বাড়ানো, বিশেষ করে ভ্যাটের উপর যে চাপ তৈরি করছে, সেই প্রক্রিয়াটাকে আপনি সঠিক মনে করেন? আর অন্যদিকে জ্বালানির দামও বাড়ানো হচ্ছে, সেদিকেও আসলে সরকার কিছু সাশ্রয় করার চিন্তা ভাবনা করছে। দুটো মিলিয়ে আসলে এই দুটোর ইফেক্ট কিন্তু আবার ব্যবসা বাণিজ্যের খরচ যেমন বাড়ছে, অন্যদিকে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা কিন্তু এটা নিয়ে বারবার কথা বলছেন। তো এই দুটো জায়গায় সরকার আয় বাড়ানোর ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিগুলো নিচ্ছে সেগুলো কি সঠিক আছে কিনা? দেখুন আমি বলবো এর দুটো হচ্ছে কুইক আপনার পদক্ষেপ, যেটা অবশ্যই আপনার মনে করেন অর্থনীতির জন্য লং টার্মে বা ব্যবসা বাণিজ্যের জন্য ইতিবাচক কোনো ফল নিয়ে আসবে না। আপনি দেখুন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেটাই বলেন। এখন দেখুন এই মূল্যস্ফীতির জন্য ইভেন যে আমাদের নীতি সুদ হার যেটা বাড়ানো হয়েছে, সেটাও কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আমাদের মূল্যস্ফীতিটা মেনলি হচ্ছে আপনার হচ্ছে কস্ট পুশ। যখন ডলারের এগেনস্টে আমাদের লোকাল কারেন্সি মূল্যমান হারায়, দাম অনেক বেড়ে যায় ডলারের, তখন কিন্তু এমনিতেই আমাদের মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়। আর ভিএটির কথা যেটা বলছেন, যে দেখেন সরকার হিসাবপত্র করে যাই বল
দেখুন এর ইম্প্যাক্ট কনজিউমার লেভেলে যেটা হচ্ছে, কাজেই এখানে এই যে ভ্যাট বাড়ানোর যে আপনার মনে করেন একটা প্রচেষ্টা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট আবার ফিরেও আসছে, আমি বলবো যে এইটা বোধহয় ঠিক হচ্ছে না। কারণ মানুষ অলরেডি কিন্তু আপনার মনে করেন এই যে ইনডাইরেক্ট ট্যাক্সের যে করাঘাত, এখানে কিন্তু মানুষের আপনার জনজীবন, আপনার স্বাভাবিক জীবন কিন্তু বিপর্যস্ত হচ্ছে। কাজেই এই কুইক সেটআপে যেটা আমলাতান্ত্রিক নীতি নির্ধারণের একটা দুর্বলতা হচ্ছে যে তারা সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা না করে বা লং টার্মের কথা চিন্তা না করে তারা কিন্তু কুইক সেটআপ দেখে। এখন কিন্তু এটাই হচ্ছে এবং এটা বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জ্বালানি তেলের দাম বোধহয় আর বাড়ানো কোনোভাবেই উচিত হবে না। কারণ আমি যদি কাগজপত্রে হিসাব করেও বলি যে আমি 1% বাড়ালাম, এতে আপনার হচ্ছে দ্রব্যমূল্যের দাম 1% বাড়লে কিছু হবে না। বাট বাংলাদেশে আমাদের যে প্রবলেম হয় যে 1% জ্বালানির যদি কস্ট বাড়ানো হয়, দেখা যায় আলটিমেটলি আপনার মনে করেন মাল্টিপল পার্সন কিন্তু ভোক্তার কাছে দাম বেড়ে যায়। এবং এটা কিন্তু গভর্নমেন্টেরই দায়িত্ব যে এই প্রাইস যে বাড়লো এটা বন্টন যেন ঠিক মতো হয়, যেহেতু গভর্নমেন্টের ওই মেশিনারিজ নাই যা দ্বারা আপনার এনশিওর করতে পারে যে আপনার হচ্ছে জ্বালানি তেল অথবা ভ্যাটে যদি 2% বাড়ে তাহলে ভোক্তার এন্ডেও 2% প্রাইস বাড়বে। সেটা যেহেতু এনশিওর করতে পারে না গভর্নমেন্ট মেশিনারি দিয়ে, দেখা যায় 2% বাড়লে ওখানে আপনার মনে করেন ডাবল ডিজিট হয়তো 10% 20% বেড়ে যায়। ওই পর্যন্ত বোধহয় এটা বাড়ানো উচিত হবে না। এবং আমি ওই যে অর্থনীতিবিদ এবং যারা ব্যবসায়ী মহল বলছে যে এটা বাড়ানো অনেকটা এখন খুবই সুইসিডিক্যাল হবে, কারণ ব্যবসা বাণিজ্য কিন্তু এখন খুবই একটা আপনার শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। এখন জনাব মাহমুদ হোসেন, আমরা বুঝতে পেরেছি আপনি আসলে যে বিষয়গুলো বলছেন, সরকার আসলে এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিচ্ছে এর কিছু কিছু পদক্ষেপ অবশ্যই অর্থনীতির জন্য সুফল বয়ে এনেছে। রিজার্ভের পতন যেমন ঠেকানো গেছে, আর্থিক খাতের সুশাসন কিছুটা ফিরেছে, অনেক বেশ খানিকটা ফিরেছে। তবে কিছু কিছু জায়গায় সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলোতে নিশ্চয়ই সরকারকে আরও দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের আলোচনার সময় শেষ হয়েছে, আপনাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থনীতি পুনরুদ্ধারের গতিপথ আসলে কোন দিকে, সেই বিষয় নিয়ে আমাদের সাথে অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন যুক্ত ছিলেন। এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই রাজধানীর আগারগাঁওয়ে, সেখানে নির্বাচন কমিশন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা তার বক্তব্য শুনে আসি। যদি সংস্কার কমিশন না হতো তারপরেও তো আমাদেরকে এইটা অ্যামেন্ডমেন্টটা করতে হতো। যদি সংস্কার কমিশন কাজ না করতো তাতেও তো আমাদের এই কাজটা করতে হতো। আমরা আমাদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সমস্ত রিফর্মস প্রয়োজন বলে আমরা মনে করি, আমরা যেটা মনে করছি যে মিনিমাম যে সংস্কারগুলো দরকার হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটুকু আমরা করার উদ্যোগ আমরা নিচ্ছি। এটা পার্টি রেজিস্ট্রেশন হোক, সেটা ডিলিমিটেশন হোক, যেখানে যেখানে আমাদের কিছুটা সংশোধনের দরকার হবে সেই প্রস্তাব আমরা সরকারের কাছে দেব এবং আশা করি এটা সদাশয় সরকার এটা অনুমোদন করে দিলে আইনগুলো চেঞ্জ হয়ে গেলে, একবার আইন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের আবার বিধি চেঞ্জ করা লাগে, সেটা তো আমরা আমাদের এখানে করতেই পারবো। সুতরাং আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, আমাদের চেষ্টার ত্রুটি থাকবেও না, এবং আমরা সর্বশক্তি দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের অফিসাররাও কাজ করছেন, আমাদের অন্যান্য কমিশনার মহোদয়রা খুব সিরিয়াসলি সিনসিয়ারলি কাজ করছেন, এবং আপনাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না এটা বলার মতো দৃষ্টতা আমার নেই, কারণ পাচ্ছি তো। আপনারা তো এখনো কোনো আমাদেরকে সেভাবে খারাপ মানুষ যাতে খারাপ ভাবে সেরকম রিপোর্ট তো আপনারা করেন নাই, আসলে করেন নাই। তো এখানে যেটা বাস্তব সেটা আমাকে বলতে হবে। পার্সোনালি আমরা উই হ্যাভ গট অল কোঅপারেশন ফ্রম দি রিপোর্টার্স, আরএফইডি যারা মেম্বার আছেন তাদের সবার কাছ থেকে আমরা সবসময় কোঅপারেশন পেয়েছি। আপনারা যারা রিপোর্ট করছেন এবং সত্যিকার অর্থেই ভালো রিপোর্টিং হচ্ছে বলে আমি এ পর্যন্ত আমি মনে হয় ভবিষ্যতে বা এটা আপনাদের উপর নির্ভর করবে। কিন্তু দর্শক, আমরা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুনছিলাম। তিনি আগারগাঁও থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বক্তব্য রাখছিলেন।
এই মুহূর্তে সময় হচ্ছে বিরতির, ফিরছে একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং ইতিবাচক ধারায় চলছে লেনদেনের এখন পর্যন্ত অবস্থা যদি দেখি, ডিএসসি এক্স ইন্ডেক্স 16 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5241 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স প্রায় 4 পয়েন্টের মতো বেড়েছে, অবস্থান করছে 1170 পয়েন্ট। ডিএস30 অবস্থান 1927 পয়েন্ট, বেড়েছে 6 পয়েন্টের মতো। আর লেনদেনের এখন পর্যন্ত যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি গতকালের মতোই একই রকম ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। 361 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। 208টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 116টির এবং অপরিবর্তিত আছে 73টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, আমরা এই মুহূর্তে শেয়ার বাজারের বিশ্লেষণ শুনতে চাই। আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। আমরা স্বাগত জানাচ্ছি জনাব সাইফুল ইসলাম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার বাজারের এখন যে পরিস্থিতি, এই মুহূর্তে একটু বিশ্লেষণ শুনতে চাই যে গত সপ্তাহে আমরা লেনদেনের পরিমাণ খুব কিছুটা আমরা দেখেছি ইতিবাচক ধারায় ফিরছে, এবং এই সপ্তাহ আমরা গতকাল এবং আজকের লেনদেন যদি দেখি, সূচকের যেমন পজিটিভ ধারা দেখছি এবং লেনদেনও কিছুটা এর আগের সপ্তাহ থেকে আমরা যদি বলি কিছুটা লেনদেনও বাড়ছে। এর পেছনে কি কোনো কারণ আছে, মানে কি কারণ থাকতে পারে? নির্দিষ্ট কোনো কারণ বলা যাবে না, বাট তারপরে যেটা বলতে হয় যে আপনারা সবাই জানেন যে ইন্টারেস্ট রেটটা কমে আসছে। টি বন্ড এবং ট্রেজারি বিল, এই দুটোর ইন্টারেস্ট রেট কমাচ্ছে। এটার কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট হচ্ছে যে ব্যাংকের যে ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেট, টার্ম ডিপোজিট বা সেভিংস এর উপর, সেটাও কমে আসবে। ইন্টারেস্ট রেট যখন কমা শুরু হবে বা শুরু হয়েছে, আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম যে এই মানে হাই ইন্টারেস্ট রেট ওয়ান অফ দ্য রিজনস যে আমাদের ইকুইটি মার্কেট ও সাফারিং, যেটা আমরা এখন একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে এই ধারাটা ইন্টারেস্ট রেটের এই অব্যাহত কমাটা যদি দেখতে পারি আমরা আগামী কয়েক মাস, তাহলে হয়তো বা পুঁজিবাজারে কিছুটা গতি আমরা দেখতে পারবো। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা দেখবেন যে পুঁজিবাজারে অনেকদিন ধরেই তো বেশ খরা অবস্থায় যাচ্ছে, বিশেষ করে ভলিউমের দিক থেকে। তো ভলিউমটা খুব লো ছিল, ভলিউমটা কোনোভাবেই জাস্টিফাই করে না। আমাদের মার্কেটের 400-500 কোটি টাকা ভলিউম ইজ অ্যাবসলিউটলি নাথিং ইফ ইউ কম্পেয়ার ইট উইথ দ্য সাইজ অফ আওয়ার ইকোনমি। সেখান থেকে আমরা আশা করি যে এটা মানে ইন এনি কেস আমাদের এক্সপেকটেশন যে 2000 crore টাকা is minimum the ideal amount that we should have everyday trading volume or value, কিন্তু এটা হচ্ছে না, এটা অনেকই কম। তো আপনার গুড থিং ইজ দ্যাট এটার একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি। এখন আশা করব যে এই ধারাটা অব্যাহত থাকবে। যে পরিস্থিতি কিছুটা তো স্টেবিলিটি এসছে, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে বিশেষ করে ব্যাংকিং খাতে যে অনাস্থা তৈরি হয়েছিল সেই জায়গাটা থেকে এখন মানুষ ব্যাংকে টাকা রাখা শুরু করেছে। আবার অন্যদিকে অর্থ পাচারকে রোধ করা গেছে, রিজার্ভেরও একটি স্থিতি অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যেটি পতনটা অন্তত ঠেকানো গেছে। সেই জায়গাগুলো কি শেয়ার বাজারে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে কিনা? অবশ্যই আপনার কিছুটা পরিবর্তন না, আমরা মনে করি যে অনেকখানি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ড্রেনেজ অফ দ্য মানি যেটা বাংলাদেশ থেকে চলে যাচ্ছিল, সেটা পুরোপুরি বন্ধ না হলেও আপনার বলা যেতে পারে যে বৃহদাংশে এটা বন্ধ হয়েছে, আপাতত বন্ধ হয়েছে, সেটা একটা বড় স্বস্তি। তারপরে যেটা হচ্ছে যে আপনার দি ব্যাংকস ওয়ার লুটেড, সেটা আমরা আশা করি যে আপাতত এটা বন্ধ হয়েছে। ব্যাংকগুলি যে 6-7টা, যদিও বলো 4 থেকে 10টা ব্যাংক ওয়াজ ইন টেকনিক্যালি ডিফল্টেড উইচ ইজ ট্রু, সেই ব্যাংকগুলি হয়তো সময় নেবে, বাট তারপরও যেটা হচ্ছে যে পতনটা, আপনি যেটা বললেন যে ভেরি কারেক্টলি সেড, যে পতনটা আপাতত বন্ধ হয়েছে এবং সেটাই বড় জিনিস। এই পতনটা রোধ করা যদি যায় তাহলে কনফিডেন্সটা ফেরত আসবে এবং ফেরত আসছে আশা করি। মূল জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখা উচিত যে সার্বিক অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থার উপরেই পুঁজিবাজার যে ইন্টারলিঙ্ক সেটা বলা ঠিক হবে না, ডিপেন্ডেন্সি আছে। যেখানে আমাদের মূল অর্থনীতি ফাইন্যান্সিয়াল সিস্টেম কিছুটা স্টেবল হচ্ছে বা হয়েছে, সেটার অবশ্যই একটা ভালো দিক ক্যাপিটাল মার্কেটে আসবে, এটাই আমরা আশা করি এবং এটাই দ্যাট ইজ হোয়াট ইট শুড বি।
বিষয় হচ্ছে যে সংস্কারের যে কার্যক্রমগুলো চলছে সেই সংস্কার কার্যক্রমগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে সঠিক পথে আছে কিনা সরকার, বিশেষ করে পুঁজিবাজারের ক্ষেত্রে? সংস্কার ধরেন অনেকগুলি সংস্কার আসছে, আমি সবগুলি সংস্কার নিয়ে বলবো না। পুঁজিবাজার সংস্কার যেটার কথা বলেন, যে পুঁজিবাজার সংস্কার কাজ হচ্ছে, একটা টাস্ক ফোর্স হয়েছে, কয়েক মাস হলো ওনারা কাজ করছে। এর মধ্যে 2টা মিউচুয়াল ফান্ড এবং মার্জিন ল্যান্ডিং এর উপরে ওনারা রিপোর্ট দিয়েছেন। রিপোর্ট পুরোপুরি আমাদের অ্যানালিসিস করার সময় বা সুযোগ হয়নি, কিন্তু আমরা আশা করব যে অন্যান্য টাস্ক ফোর্সের মতো, অন্যান্য রিফর্ম কমিটির মতো এটাও কাজ করবে। বাট আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে আপনার ব্রডার রেঞ্জ অফ স্টেক হোল্ডার্স এর ইনভলভমেন্টটা, যে সবার ইনভলভমেন্টে যদি এই প্রস্তাবনাগুলি তৈরি করা হয় তাহলে অবশ্যই ইন দ্য লং টার্ম কাজ করতেই হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আসলে সরকারের বিশেষ করে রাজস্ব খাতে, আমরা এটি নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, রাজস্ব আয় বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, বিশেষ করে ভ্যাট বাড়ানোর বিষয়ে এবং জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে। এগুলোর কি কোনো প্রভাব পুঁজিবাজারে সরাসরি পড়ছে? কারণ বিনিয়োগ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, নতুন বিনিয়োগ আসছে না, ব্যবসায়ীরা এক ধরনের স্থবির অবস্থার মধ্যে আছে। এই জায়গাটাতে আসলে সরকারের দৃষ্টি দেওয়া কতটা প্রয়োজন? এটা তো একটা ধরেন catch-22 সিচুয়েশন। যখনই ট্যাক্স বাড়বে আমরা স্বাভাবিকভাবেই এটা মেনে নিতে কষ্ট হবে, বাট আবার ট্যাক্স যদি না বাড়ানো হয় তাহলে দেশ বা অর্থনীতি কিভাবে চলবে? আপনার এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে পুঁজিবাজারে আপনি যত বেশি পরিমাণ কোম্পানি নিয়ে আসবেন তত বেশি পরিমাণ আপনার ট্যাক্স আহরণ হবে। এই জিনিসটাই আমরা নীতি নির্ধারকদেরকে বছর পর বছর বোঝাতে ব্যর্থ হয়েছি, যে আমাদের যে পরিমাণ প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, যে স্টেট ওন এন্টারপ্রাইজেস আছে, এবং সেগুলিকে যদি মার্কেটে আনা যায়, তাদের যে গভর্নেন্সের যে ডেভেলপমেন্টটা হবে সেটা সরাসরি আপনার উইল কন্ট্রিবিউট টু দ্য এক্সট্রেকার। এই আপনার পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যদি আপনাকে ট্যাক্স আহরণ বাড়াতে হয় তাহলে অবশ্যই আপনাকে পুঁজিবাজার সমৃদ্ধ করতে হবে, বড় বড় কোম্পানিকে আনতে হবে। আনার সময় বেশ কিছুটা ছাড় দিয়ে আনা উচিত, কারণ আমরা যদি একটা স্টাডি করে দেখি যে পুঁজিবাজারের লিস্টেড কোম্পানিগুলি কি পরিমাণ ট্যাক্স দিচ্ছে এবং আপনার সেম সাইজের সেম স্কেলের নন লিস্টেড কোম্পানিগুলি কি পরিমাণ ট্যাক্স দিচ্ছে। ট্যাক্স বলতে আমি বোঝাচ্ছি শুধু ভিএটি, এআইটি, there are many ways of আপনার taking the tax or earning the revenue from the company. জনাব সাইফুল ইসলাম, আমাদের শেষ করতে হবে, একটু জাস্ট 30 সেকেন্ড একটু শেষ করবেন। জি আমি শেষ করে দিচ্ছি যে আমরা সেটা সবসময় এনকারেজ করি যে আমাদের বড় বড় কোম্পানিগুলিকে পুঁজিবাজারে আনা হোক, মাল্টিন্যাশনালগুলি আনা হোক এবং স্টেট ওন এন্টারপ্রাইজগুলিকে আনা হোক, সেখানে আপনার অবশ্যই ট্যাক্স আহরণের পরিমাণ অনেক বাড়বে। জি, অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম পুঁজিবাজার নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই খুলনায় বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্য চলে যাচ্ছি। যে মানুষগুলোর দিকে তাকিয়ে আছে, কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে, আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী, এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটু আগে, আমি এখানে আপনাদের সাথে যোগ দিয়েছি প্রায় ঘন্টাখানেক আগে, তার আগে থেকেও আপনাদের এই অনুষ্ঠান, আমাদের এই সম্মেলন অনুষ্ঠান শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি। অতীতে কি হয়েছে আমরা দেখেছি, কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে আমরা শুনেছি। এবং শুধু যে আমরা শুনেছি তা না, একটু আগেই আমি বলেছি এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন
কাউন্সিলর হিসাবেই উপস্থিত থাকুন, অথবা কাউন্সিলর না হলেও বিএনপি সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আপনারা উপস্থিত আছেন, এমনকি এখানে সাধারণ মানুষ অনেক উপস্থিত আছেন, প্রত্যেকেই আমরা দেখেছি কিছুদিন আগেও কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের বাইরেও বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কিভাবে 1400 মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য। কিন্তু সহকর্মীবৃন্দ, আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে কয়েকটি কথা বললাম, আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। তিনি খুলনায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। এবারে চলে যাচ্ছে একটি বিরতিতে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। মশলা জাতীয় ফসল ধনিয়া চাষে শরীয়তপুরের সুনাম দীর্ঘদিনের। বাজারে ধনিয়ার কদর থাকায় কয়েক বছর ধরে জেলা জুড়ে বাড়ছে আবাদ। দাম ভালো পাওয়ায় কৃষকদের আগ্রহও বাড়ছে। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের বিভিন্ন এলাকা জুড়ে ধনিয়ার চাষ, পরিচর্যায় ব্যস্ত কৃষক। রবি শস্য হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে এই মশলা জাতীয় ফসল। দামে চড়া হওয়ায় কৃষকরাও ঝুঁকছেন ধনিয়ার আবাদে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বেশ ভালো ফলন হয়েছে ফসলটির। সরকারিভাবে সার বীজ পেলে এর আবাদ আরও এগিয়ে নেওয়া সম্ভব বলছেন কৃষক। আমরা ওই সব ফসলের জন্য ধনিয়াটা ভালো মনে করি, ওটার দামও ভালো। যেমন এই বাজারটা যা থাকে এইরকম ভাব হইলে যেমন ওরা কিছু করে নিয়ে যাইতে পারবো ব্যবসা করে। ভালো দাম পাইলে আগামীতে আরও বেশি চাষ করার ইচ্ছা আছে। কৃষকদের নানা পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যারা যেন ধনিয়ার চাষ অব্যাহত রাখেন এবং আমরা বাজারে খোঁজ নিয়েছি এবং কৃষকদের আমরা উদ্বুদ্ধ করি, ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করি তারা যেন ন্যায্য দামে ফসলটা কেনার ব্যবস্থা করেন। চলতি মৌসুমে জেলায় 6056 হেক্টর জমিতে ধনিয়া আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে 6280 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। এবার ভারতের বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলা।
গাড়িটির দাম কমাতে এটির উপর 20%-এরও কম শুল্ক আরোপ করবে ভারত। তা সত্ত্বেও দেশটিতে টেসলার সবচেয়ে কম দামি গাড়ি কিনতে খরচ করতে হবে 35 থেকে 40 লাখ রুপি। এ তথ্য জানিয়েছে গ্লোবাল ক্যাপিটাল মার্কেট কোম্পানি CLSA। সামনের মাসে দিল্লি ও মুম্বাইয়ে গাড়ি আনতে যাচ্ছে টেসলা, এজন্য আনুষ্ঠানিক কাজও শুরু করেছে তারা। তবে ভারতের বাজারকে ধরতে হলে টেসলাকে ভারতেই উৎপাদন কারখানা করতে হবে। অসৎ এজেন্সির যোগসাজশে শত শত বাংলাদেশিকে ভুয়া ভিসার ফাঁদে ফেলছে দালাল চক্র। ভাগ্যের উন্নয়নে সৌদিতে গিয়ে এখন দিশেহারা অনেক বাংলাদেশি। অভিযোগ রয়েছে অনেক দালাল 15 মাসের আকামা দেওয়ার কথা বলে 3 মাসের ভ্রমণ ভিসায় প্রবাসীদের সৌদি আরবে নিয়ে যান। এরপর কোনো একটি অস্থায়ী কাজে যুক্ত করে সব যোগাযোগ বন্ধ করে দেন তারা। ফলে 3 মাস পর এসব শ্রমিক অবৈধ হয়ে পড়েন। ভিসা প্রতারণার আরও অনেক ধরন রয়েছে। কোম্পানির পরিবর্তে ব্যক্তিগত ভিসায় যারা সৌদি যান তাদেরও ভুগতে হচ্ছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।